দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যে থ্যালাসেমিয়া আমাদের দেশে এখন একটা নেগলেক্টেড রোগ। আমাদের দেশে তো কত থ্যালাসেমিয়া রোগী, এটার কি নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের জানা আছে? ধারণা মতে ১০ থেকে ১৫,০০০ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। এই মুহূর্তে দেশে কি পরিমাণ থ্যালাসেমিয়া রোগী রয়েছেন এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যায়, সেজন্য আসলে কি করা উচিত? এই বিষয়ে আসলে আমাদের কোনো অবস্থান নেই, কোনো কর্মসূচি নেই, কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের এবং এই কারণেই অজান্তেই থ্যালাসেমিয়া আক্রান্ত নারী এবং থ্যালাসেমিয়া ক্যারিয়ার নারী ও পুরুষের বিয়ে হচ্ছে এবং সেই পরিবারগুলো থেকেই কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য হলেও আমাদের কিন্তু এই প্রতিরোধে মনোযোগ দিতেই হবে। দর্শক, টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজনিম। আজ আমরা কথা বলবো থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায় নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ শওগাতুল ইসলাম, প্রধান নির্বাহী বায়োটেক। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আজ থ্যালাসেমিয়া দিবস, আমরা থ্যালাসেমিয়া নিয়ে কথা বলছি। আপনি আমাদের শুরুতে একটু বলবেন থ্যালাসেমিয়া রোগটা সম্পর্কে। থ্যালাসেমিয়া সম্পর্কে যদি খুব সহজ ভাষায় আমি বলতে চাই, এটা একটা রক্তের রোগ। এটা একটা রক্তের রোগ, যেই রোগটা আসলে হয়ে থাকে কোনো সংক্রমণের মাধ্যমেও হয় না, অথবা যদি আমরা আরও সিম্পল করে বলি যে এটা বংশানুক্রমে হয়ে থাকে, বংশ পরম্পরায় এই রোগটা হয়ে থাকে। তো এই রক্ত রোগে যেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে, আমরা অনেকেই বিষয়টা জানি, সেটা হচ্ছে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় এবং সেই কারণেই হিমোগ্লোবিন কমে গেলে যেটা হয়, আমাদের শরীরে অক্সিজেন ধারণ ক্ষমতা বা অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায় এবং এটার কারণেই যত ধরনের সমস্যা, সেই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। সো খুব স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে থ্যালাসেমিয়া একটা রক্তবাহিত রোগ এবং আহ, একটা বংশানুক্রমিক রোগ, যেটা বাবা এবং মা থেকে সন্তানে হয়ে থাকে। আচ্ছা। আমরা স্বাভাবিকভাবে বলি বা নর্মালি আমরা ডিসকাশনে বলি যে এটা হচ্ছে খুব একটা টেক্সট বুক এক্সাম্পল অফ এ জেনেটিক ডিজিজ এবং এটা কিন্তু গ্লোবালি আছে। এটা বিভিন্ন অঞ্চলে রয়েছে এবং গ্লোবাল পপুলেশনের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে থাকে। আপনি বললেন যে বাবা-মা থেকে এই রোগটা বাচ্চাদের হয়। তো বাবা-মা বাহক হলেই কি থ্যালাসেমিয়া হবে? জি, এখানে মূল যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে আমাদের, আমি যদি একটু হুম। এক্সপ্লেন করে বলি যে আমাদের হিমোগ্লোবিনের কথা আমরা বললাম, আমাদের শরীরে ২ রকম হিমোগ্লোবিন কাজ করে থাকে, আলফা এবং বেটা হিমোগ্লোবিন। তো এই দুটো হিমোগ্লোবিন আসলে দুটো জিন থেকে তৈরি হয়। মূলত বিটা হিমোগ্লোবিনের জন্য যে সমস্যাটা তৈরি হয়, যেই থ্যালাসেমিয়ার টাইপটা হয়, অনেক রকমের থ্যালাসেমিয়া রয়েছে। বেটা থ্যালাসেমিয়া এটাই কিন্তু প্রেভ্যালেন্ট এবং এটাই সবচেয়ে মারাত্মক। আমাদের দেশেও কিন্তু এটা অনেক রোগী রয়েছে এবং অনেক ক্যারিয়ার রয়েছে, বাহক। তো আমাদের জীববিজ্ঞানের ভাষায় যেটা যদি বলি, আমাদের প্রতিটা প্রোটিন বা প্রতিটা ফাংশনের জন্য দুটো করে জিন রয়েছে। তো একটা জিন সন্তান বাবা থেকে পেয়ে থাকেন, আরেকটা জিন মা থেকে পেয়ে থাকেন। তো বাবা যদি বাহক হন, তার যদি একটা জিন ডিফেক্টেড থাকে, উনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ঠিক একই রকমভাবে মায়ের ক্ষেত্রেও যদি একটা জিন ডিফেক্টেড থাকে, উনিও সুস্থ স্বাভাবিক হবেন, তারা হবেন বাহক। আচ্ছা। কিন্তু এই যে দুজন বাহক, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা তাদের যদি সন্তান হয়, সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের ঝুঁকি থাকে যে ওই ২ কপি, ১ কপি বাবা থেকে, ১ কপি মা থেকে সন্তানে আসবে এবং তখনই কিন্তু রোগটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সন্তান কিন্তু আর বাহক হবেন না, উনি রোগী হবেন। তো অতএব যদি কেউ রোগ হয়, তাহলে অবশ্যই তিনি বাবা এবং মা থেকে ১ কপি করে ডিফেক্টেড জিন পেলেই সেই ক্ষেত্রে কিন্তু রোগটা হবে। আচ্ছা। আমাদের দেশে তো কত থ্যালাসেমিয়া রোগী, এটার কি নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের জানা আছে? থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা নির্দিষ্ট করে বলা বেশ অসম্ভব এবং দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যে থ্যালাসেমিয়া আমাদের দেশে এখন একটা নেগলেক্টেড রোগ। অনেক জি। রোগী আমাদের রয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে এটা কেউই বলতে পারেন না। কারণ এটা নিয়ে ওরকমভাবে কোনো গবেষণা বা স্টাডি হয়নি। কিন্তু একটা ধারণা করা যেতে পারে যে আমাদের দেশে প্রতি বছর বিশেষজ্ঞ যারা কাজ করেন এবং আমাদের দেশে যারা থ্যালাসেমিয়া রোগীদের সেবা দিয়ে থাকেন, তাদের ধারণা মতে ১০ থেকে ১৫,০০০ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। এবং এখানে উল্লেখযোগ্য যে এই যে শিশু যারা থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছেন, তাদের একটা বড় অংশ, সেটাও কত সেটাও আমরা জানি না, বাট ধারণা করা হয়ে থাকে এর একটা উল্লেখযোগ্য অংশ ৫ বছর বয়সের আগেই মারা যান। তারা চিকিৎসার অভাবে, ম্যানেজমেন্টের অভাবে তারা মারা যান। তো
প্রতি বছরই কিন্তু এভাবে যদি আমরা চিন্তা করি, প্রতি বছরই কিন্তু কিছু কিছু করে থ্যালাসেমিয়ার রোগীর সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে দেশে কি পরিমাণ থ্যালাসেমিয়া রোগী রয়েছেন এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আচ্ছা, কিন্তু আমাদের বাহক কত আছে সেটা কি আমরা জানি? হ্যাঁ, এই ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব। সম্প্রতি একটি সার্ভে করা হয়েছে ২০২৪ সালে, যে সার্ভেটা আচ্ছা। পাবলিশড হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমাদের পপুলেশনে ১১.৪% বাহক রয়েছেন। মানে আচ্ছা। ১১.৪% নারী এবং পুরুষ তারা কিন্তু থ্যালাসেমিয়া বাহক। তো এই মুহূর্তে যদি আমরা এভাবে চিন্তা করি যে আমাদের জনসংখ্যা ১৮ কোটি, যদি আমরা এভাবে চিন্তা করি ১৮ কোটি মানে ১৮০ মিলিয়ন, তার ১১% যদি আপনি ধরেন তাহলে প্রায় আমাদের ২০ মিলিয়নের মতো বাহ! বাহক রয়েছেন। তো ২০ আচ্ছা। মিলিয়ন মানে প্রায় ২ কোটি ২ বাহক কোটি। রয়েছেন। এবং এখানে আরো একটু তথ্য আমি দিতে চাই যে কেন থ্যালাসেমিয়া আমাদের জন্য এত অ্যালার্মিং, কেন জি। এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে ভবিষ্যতে। কারণ এই ২ কোটি বাহকের প্রায় অর্ধেক রয়েছেন এমন একটা বয়সে, যে বয়সটা হচ্ছে ১৪ থেকে ৩৫, এই বয়স সীমার মধ্যে রয়েছেন। তার মানে এই বয়সটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এইজ। এই বয়সেই মানুষের কিন্তু এই ১৪র পরে থেকে দেখা যাচ্ছে যে আমি বাল্যবিবাহ বা ইত্যাদি সবকিছু জি। মিলে আমরা বলছি যে ১৪র পরেই দেখা যাচ্ছে যে আ আ মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে ১৮-২০ বছর বয়সে, এবং তার পরবর্তীতে পুরুষদের ক্ষেত্রে অনেকটা তাই। এবং এই বয়সটাতে এত সংখ্যক বাহক থাকার কারণে পপুলেশনের এই অংশটা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এবং এখান থেকে ভবিষ্যতে দেখা যাবে যে যদি ক্যারিয়ার এবং ক্যারিয়ারের মাঝে এটা কিন্তু মানে স্পন্টেনিয়াসলি প্রাকৃতিকভাবেই কিন্তু বিয়ে হয়ে থাকে। জি। কারণ তারা বিষয়টা জানেন না। এবং এই কারণেই কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে। সো ভবিষ্যতে এই যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু আমাদের দেশে বেড়ে যেতে পারে। এই যে থ্যালাসেমিয়া শিশুর সংখ্যা যাতে না বাড়ে, এই যে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা যায় সেজন্য আসলে কি করা উচিত? প্রতিরোধের জায়গাটাতে আমাদের অবস্থান অত্যন্ত দুর্বল। এখানে আমি কয়েকটা বিষয় আপনাকে জানাতে চাই যাতে দর্শকরাও জিনিসটা জানেন। আমাদের কিন্তু জাতীয় স্বাস্থ্যনীতির একটা অংশ, এই থ্যালাসেমিয়া সংক্রান্ত যে স্বাস্থ্যনীতি রয়েছে সেখানে কিন্তু বলা আছে যে যারা ক্যারিয়ার, মানে মানুষকে সে ক্যারিয়ার কিনা সেই বিষয়টা তার জানতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবং প্রতিরোধের যে মূল সূত্রটা, যেটা পৃথিবীর বিভিন্ন দেশ, আমি এখানে নামও উল্লেখ করতে পারি, পৃথিবীর অনেক দেশেই এই ক্যারিয়ারের সংখ্যা, আমাদের দেশে ১১.৪% আমরা বলছি। পৃথিবীর অনেক দেশে এই ক্যারিয়ারের সংখ্যা আরো অনেক বেশি। বিশেষ করে ভূমধ্যসাগরীয় বেশ কিছু দেশ রয়েছে, সাইপ্রাস, ইরান, সৌদি আরব, এবং তাদের কিন্তু কর্মসূচি রয়েছে। এবং তারা কিন্তু এই যে ক্যারিয়ার আর ক্যারিয়ারের যে বাহকের যে বিয়ে হওয়াটা, এই বিষয়টাকে কিন্তু তারা সচেতনতার মাধ্যমে উদ্বুদ্ধ করে কিন্তু অনেকটাই কমিয়ে এনেছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই বিষয়ে কোনো কর্মসূচি নেই এবং মানুষের মধ্যে সচেতনতাও নেই। এবং এই কারণে মানুষের নিজে ক্যারিয়ার কিনা সেটা সে জানতে চায় না। এবং এটার একটা সাপোর্টিভ এভিডেন্স যদি আমি আপনাকে দিই, চিকিৎসকদের কাছে যখন ডক্টররা আসেন এবং থ্যালাসেমিয়া নিয়ে যারা কাজ করেন, থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, সেখান থেকে আমরা শুনেছি যে যখন একটা শিশু থ্যালাসেমিয়া আক্রান্ত হন, চিকিৎসার জন্য এখানে রেফার্ড হন, আসেন, তখন বাবা এবং মা জানতে পারেন যে তারা ক্যারিয়ার ছিলেন। জি। তো এর মাধ্যমে কি প্রমাণিত হয় যে এই বিষয়ে আসলে আমাদের কোনো অবস্থান নেই, কোনো কর্মসূচি নেই, কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের। এবং এই কারণেই অজান্তেই থ্যালাসেমিয়া আক্রান্ত নারী এবং থ্যালাসেমিয়া ক্যারিয়ার নারী ও পুরুষের বিয়ে হচ্ছে, এবং সেই পরিবারগুলো থেকেই কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্ম নিচ্ছে। থ্যালাসেমিয়া প্রতিরোধের জন্য বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাটা জরুরি এবং এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে অনেক। কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনারা কি দেখছেন যে মানুষ কি আসলে আগ্রহী হয় পরীক্ষা করতে সেরকম? হ্যাঁ, এখানে আমাদের অভিজ্ঞতার বেশ আমি বলব যে বেশ মূল্যবান একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা আ বিগত ২ বছর ধরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনেকটা কাজ করেছি। আচ্ছা। আমরা বাংলাদেশের প্রায় ৩০ টা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কাজ করেছি এবং আমরা স্টুডেন্টদের জন্য ফ্রি স্ক্রিনিং অফার করেছি। আমরা দেখার চেষ্টা করেছি যে এরকমভাবে যদি কাজ করা হয়, তাদেরকে যদি সচেতন করা হয় এবং স্ক্রিনিংটা এটা একটু কস্টলি একটা টেস্ট, আ সেটা যদি তাদেরকে ফ্রি দেওয়া হয় তাহলে তারা উদ্বুদ্ধ হয় কিনা। তো এখানে আমরা বলব যে খুব পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি। আচ্ছা। ছেলে-মেয়েদেরকে যদি সচেতনতামূলক কথা বলা হয়, লিফলেট দেওয়া হয় এবং বিষয়গুলো জানানো হয়, তারা কিন্তু শোনে। এটা এডুকেটেড ক্লাসে এরকম একটা রেসপন্স পাওয়া সম্ভব বলে আমরা মনে করি এবং তারা স্ক্রিনিংও পার্টিসিপেট করছে। এবং এই কাজটুকুর পরে আমরা আবার ফলো আপ করছি। আমরা ফলো আপ করে দেখতে চাচ্ছি যে যারা এই স্ক্রিনিংয়ে ক্যারিয়ার আসে, তারা কিভাবে চিন্তা করে। তো ফলো আপে আমরা দেখেছি যে এই বিষয়টা তারা খুব সিরিয়াসলি নিয়েছে। যে সেই যে একজন ক্যারিয়ার হয়েছে, সে অবশ্যই চেষ্টা করবে আরেকজন ক্যারিয়ারের সাথে যেন বিয়ে না হয় এবং বিষয়টাকে সে তার লাইফস্টাইলের মধ্যে সে কিন্তু ধারণ করবে। এতটুকু তথ্য আমাদের কাছে আছে।
কিন্তু যারা শিক্ষিত সমাজের বাইরে স্বল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত তাদের ক্ষেত্রে কাজ করতে গেলে আমার মনে হয় একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হতে পারে। কারণ যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন তাদেরকে এই জেনেটিক রোগ বাবা এবং মা থেকে সন্তানে আসে এই বিষয়টা বোঝানো যতটা সহজ এর বাইরে বোঝানো বা সচেতন করা অতটা সহজ নাও হতে পারে। তো আমরা মনে করি যে সচেতনতামূলক যে কার্যক্রমটা আছে সেটাকে যদি এক্সপান্ড করা যায়, হ্যাঁ, এবং প্রপারলি এক্সপান্ড করা যায়। এবং এখানে আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া যদিও একটা রোগ, সংক্রামক রোগ, যেমন আমরা কোভিড-19 দেখেছি, সেখানে কিন্তু একটা ভ্যাকসিন দিয়ে আপনি প্রতিরোধ করতে পারছেন। কিন্তু এটা যেহেতু সংক্রামক কোনো রোগ নয় এবং এটা ভ্যাকসিন বা এই ধরনের কোনো অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এবং এটা সম্পূর্ণ মানুষের ইন্টারাকশন অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। অতএব এখানে একটা সোশ্যাল মুভমেন্ট, একটা সামাজিক প্রতিরোধ, একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা খুব জরুরি। এবং সেই ক্ষেত্রে সরকার সহ অন্যান্য যারা মানে দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছেন, আমাদের মতো যারা রয়েছেন, তারা তো অবশ্যই করবেন। কিন্তু ধরেন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্টুডেন্টদেরকে শুধু পড়াচ্ছে বা ডিগ্রি দিচ্ছে, আমরা যদি সেভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করি যে বিশ্ববিদ্যালয় একটা ছাত্রছাত্রীর জীবন গড়ে দিচ্ছে। অতএব আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। তো সেই যে আপনাকে আমি বললাম যে 14 থেকে 35 বয়সী, যেখানে প্রায় 1 কোটি ক্যারিয়ার রয়েছে, এদের একটা উল্লেখযোগ্য অংশ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু যাচ্ছে। তো তাদেরকে কিন্তু আপনি বিশ্ববিদ্যালয় ফ্রেমওয়ার্কের মাধ্যমেই থ্যালাসেমিয়া এই প্রতিরোধ কার্যক্রমের আওতায় আনতে পারেন। আবার বিভিন্ন দেশে তো হসপিটালে গেলেও ওখানে লেখাই থাকে যে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করো। আমাদের দেশে তো এত প্রচার প্রচারণাটা নাই। এখানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি বাংলাদেশের কোনো হসপিটালে কিন্তু এই জিনিসটা দেখবেন না। এবং অনেকদিন ধরে কিন্তু আমরা নিউজেও লিখছি যে কাজীদেরকে সচেতন করা। তো এগুলো নিয়ে তো সেরকম কোনো কাজ দেখছি না। এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় যেরকম একটা ফ্রেমওয়ার্ক, এর বাইরে আপনি যেহেতু বিবাহের একটা ব্যাপার আছে, অতএব আপনি কাজীদেরকে এনগেজ করতে পারেন এবং এখানে আমাদের যে মসজিদগুলো রয়েছে তাদেরকে এনগেজ করতে পারেন। ধীরে ধীরে আমরা মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোকে এই সচেতনতার জন্য আমরা এনগেজ করতে পারি। সো এই অ্যাপ্রোচে যদি যাওয়া হয় এবং টোটাল যে আমাদের স্ট্রাকচার রয়েছে এবং এখানে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তাদেরও একটা দায়িত্ব আছে। দেখেন, একটা রোগ প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসকদের কাজ কিন্তু নয়। রোগ প্রতিরোধ কিন্তু এখানে কিন্তু একটা মানে সোশ্যাল একটা বড় কন্ট্রিবিউশন এন্ড কম্পোনেন্ট আছে। যেমন কোভিডে আমি যদি বলি, কোভিড ভ্যাকসিন নিয়ে প্রথম দিকে কিন্তু অনেক ধরনের মানুষের মধ্যে অনেক ধরনের ভুল ধারণা ছিল যে ভ্যাকসিন নেওয়া যাবে না, এটা হবে সেটা হবে। কিন্তু ধীরে ধীরে আমাদের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ কিন্তু এই ভ্যাকসিনেশনের আওতায় এসেছে, বিশেষ করে বয়স্ক মানুষ, এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে কিন্তু যারা কম বয়স্ক তাদের মধ্যেও গিয়েছে। তো একই রকমভাবে চিন্তা করি আমরা এক্ষেত্রে, যদি একটু অন্যরকমভাবে চিন্তা করি যে এক্ষেত্রে আমার ইয়াং জেনারেশনকে আগে আনতে হবে, যাদের সন্তান হবে, সন্তান হতে পারে আগামী 5 বা 10 বছরের মধ্যে। তো এখানে আমি মনে করব, আমি সাজেস্ট করব, যেহেতু আমরা অনেকটা সময় ধরে কাজ করছি, আমার মনে হয় এখানে মানে স্বাস্থ্য বিভাগ যারা রয়েছেন অবশ্যই তাদের একটা বড় দায়িত্ব রয়েছে, কিন্তু একই সাথে শিক্ষাকে এখানে নিয়ে আসতে হবে। এবং শিক্ষার মাধ্যমে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক বিরাট একটা ফ্রেমওয়ার্ক কিন্তু রয়েছে। এর বাইরে আপনার কাছে মসজিদ রয়েছে, হ্যাঁ, এবং রিলিজিয়াস যে সকল ইনস্টিটিউশন আছে, মাদ্রাসা রয়েছে। তো এইভাবে যদি কাজ করা হয় এবং এদেরকে অ্যাক্টিভেশন করা হয়, তাহলে বিরাট একটা জনগোষ্ঠী কিন্তু এই প্রতিরোধের আওতায় আসতে বাধ্য এবং আসবে। কারণ আমরা দেখেছি যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বাবা মাদের যে মানে কষ্টটা, এবং ওই শিশুটা যে কষ্টটা ভোগ করছে সেটা মানুষজন মনে করে যে শুধু ওদের দুঃখ, কিন্তু এটা যখন যে বাবা মার হবে তাদের জন্য তো এটা ভয়াবহ। এবং যেহেতু এটা প্রতিরোধ করা যায়, তো সেদিকেই এখন বোধহয় বেশি গুরুত্ব দেওয়া উচিত। না, অবশ্যই এখানে বেশ কিছু কারণে আপনি হয়তো বিষয়টা আমরা এইভাবে যদি চিন্তা করি যে প্রতিরোধ করাটা কেন গুরুত্বপূর্ণ, এখানে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে যে যারা রোগী তাদের জন্য আমরা কি করতে পারছি। আমাদের যেই স্বাস্থ্যসেবার যেই চ্যালেঞ্জেসগুলো রয়েছে, সে কারণেই আমরা কিন্তু থ্যালাসেমিয়া রোগীদের খুব ভালো যে সেবা দিতে পারছি তা না। থ্যালাসেমিয়া যারা আক্রান্ত শিশু, তাদের কিন্তু ব্লাড দিতে হয়, ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন পড়ে। এবং এখানে এই থ্যালাসেমিয়া ডিজিজটা খুব ওয়াইড, মানে বড় একটা স্পেকট্রামে, সবার কিন্তু একরকম হয় না। এবং এই থ্যালাসেমিয়া জিনের যে মিউটেশন, এই মিউটেশনের উপর ডিপেন্ড করে কিন্তু এক একজনের এক এক রকমের ট্রিটমেন্ট এবং ব্লাড প্রয়োজন পড়ে। তো এই যে ব্লাড ট্রান্সফিউজ করা, এই ট্রান্সফিউশনের ব্যাপারটা কিন্তু আপনি দেখেন বাংলাদেশে বেশ কিছু সংগঠন রয়েছে, তারা কিন্তু একটা ভালো সাপোর্ট দেয়। বাঁধন রয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে, এরকম স্থানীয় পর্যায়ে অনেক রক্ত যারা দেন, হ্যাঁ, তারা দিয়ে থাকেন। কিন্তু এর বাইরেও অনেক মানুষ থাকে, আমরা যারা কাজ করি আমরা জানি, প্রায়শই আমাদের কাছে এরকম কল আসে যে বাচ্চার জন্য ব্লাডের প্রয়োজন, ব্লাড পাওয়া যায় না। এটা একটা কিন্তু চ্যালেঞ্জিং। আর এর সাথে
একটা থ্যালাসেমিয়া রোগীকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে হলে অনেক রকমের চিকিৎসার প্রয়োজন, বেশ কিছু ঔষধের প্রয়োজন রয়েছে, এবং বয়সের সাথে সাথে দেখা যায় যে নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন যদি কেউ নিয়ে থাকে, তার সাথে সাথে আরো কিছু কমপ্লিকেশন তৈরি হয়। আয়রন জমে যাওয়া সহ আয়রন বিভিন্ন জমে যায়, এই সমস্যা। আয়রনের জন্য যে ওষুধটা দিতে হয় সেটাও কিন্তু দামি। জি, তো দেখা যায় যে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু এটা এফোর্ড করতে পারেন না। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় আরেকটা যেটা চ্যালেঞ্জ, যে আসলে এই রোগটার তো কোনো কিউর নেই। অ্যাপারেন্টলি যে কিউর আছে সেটা অধিকাংশ মানুষের সাধ্যের বাইরে। ব্লাড বোন ম্যারো বোন ট্রান্সপ্লান্ট ম্যারো করা। ট্রান্সপ্লান্ট। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা তো অনেক খরচ এবং অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। এটা অধিকাংশ মানুষ কিন্তু এফোর্ড করতে পারবে না। এর সাথে কম্প্যারিজন যদি আপনি করেন যে প্রতিরোধ করাটা কত সহজ, জি, প্রতিরোধ করাটা আসলেই সহজ। খুব অল্প টাকায় যদি একটা টেস্ট করা হয় এবং বিয়ের আগে হাজব্যান্ড ওয়াইফ যদি জেনে নেন এবং তারা যদি বিষয়টা অ্যাভয়েড করেন যে আমাদের সন্তানের থ্যালাসেমিয়া হতে পারে, এর মাধ্যমে কিন্তু আপনি একটা বড় সমস্যা থেকে বেঁচে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে কথাটা, আপনি দেখবেন যে আমাদের যেই জনসংখ্যা বৃদ্ধির যে এখন হার, অধিকাংশ পরিবারে কিন্তু সন্তানের সংখ্যা কমে এসছে। জি, একটা সময় মানুষের ৫ জন ৬ জন সন্তান হতো। তো ১ জন ২ জন সন্তানের যদি থ্যালাসেমিয়া হতো, পরিবারগুলো কিন্তু টিকে যেত। কিন্তু এখন আমরা এরকম দেখতে পাচ্ছি যে ২ টো সন্তান হয়েছে, ২ জনেরই থ্যালাসেমিয়া। একটা বাচ্চা হয়েছে, একজনের থ্যালাসেমিয়া, এবং এটা একটা বড় ধাক্কা পরিবারের উপর। একটা বাচ্চা হওয়ার পরে পরিবারটা আসলে খুব প্রেশারে পড়ে যাচ্ছে এবং তারা আর পরবর্তীতে সন্তান নিতে উৎসাহিত হচ্ছে না। আমরা কি চাই? আমরা চাই ভবিষ্যতে আগামীতে আমাদের একটা সুস্থ সবল প্রজন্ম। তো প্রজন্মের একটা অংশ এরকম যদি অসুস্থ হয়ে বেড়ে ওঠে, আমরা দেখেছি থ্যালাসেমিয়া রোগীরা অ্যাপারেন্টলি বাংলাদেশে খুব বেশি দূর যেতে পারে না। তারা স্কুলে যায়, এমনকি ইউনিভার্সিটিতেও আপনি পাবেন। জি। কিন্তু সমাজের ইভেন কি খুব প্রিভিলেজ ফ্যামিলি থেকেও যদি তারা আসে, এই অসুস্থতার কারণে তারা কিন্তু খুব বেশি দূর যেতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। তো সেজন্য হলেও, এই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য হলেও আমাদের কিন্তু এই প্রতিরোধে মনোযোগ দিতেই হবে। আচ্ছা, তার মানে থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য একটা রোগ এবং কেউ যদি বাহক হয় তার মানে সে কিন্তু রোগী না। স্টিগমা থেকে যে অনেকেই টেস্ট করতে চায় না, সেসব দূর করেই টেস্ট করা জরুরি। অবশ্যই। আচ্ছা। এই যে ভুল ধারণাটা রয়েছে, যে আমি বাহক, আমি রোগী, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে যখন আমরা কাজ করেছি, নারীদের ক্ষেত্রে যে তারা ক্যারিয়ার স্ক্রিন করতে চায় না। জি। যদি ক্যারিয়ার আসে, তাহলে তার বিয়েতে সমস্যা হবে, হুম, হুম। তার পরিবার জানলে সে প্রেশারে পড়বে। এই ধরনের কিন্তু ট্যাবু রয়েছে আমাদের। তো এইজন্য আমরা বলি যে সচেতনতাটা অত্যন্ত জরুরি। সেটা স্কুলের টেক্সট বুকে হোক, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, শিক্ষা বিভাগের মাধ্যমে হোক, যেভাবেই হোক সচেতন করতে হবে যে তুমি যদি জানো তাহলে তোমার সন্তান রক্ষা পাবে। এবং আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে বাহক যদি কেউ হয়, সে কিন্তু একদমই সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারেন। এই বিষয় দুটো জানা খুব জরুরি। শুধু আরেকজন বাহককে বিয়ে না করলেই হলো। সেটাই আমরা নিরুৎসাহিত করতে চাই। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।